আদালতের আদেশ অনুযায়ী গুমের মামলায় সাবেক ও বর্তমান 23 সেনা কর্মকর্তা সহ 30 আসামিকে গ্রেপ্তার করে কাল ট্রাইব্যুনালে হাজির করতে হবে। তবে গ্রেপ্তার না হলে আসামিরা চাইলে কাল নিজেরাই আদালতে আত্মসমর্পণ করতে পারবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাফরুল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। জনাব ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে সেনা সদর দপ্তর থেকে বলা হলো যে অভিযুক্ত সেনা কর্মকর্তারা হেফাজতে রয়েছেন, তাহলে তাদের গ্রেপ্তার দেখানো হলো না কেন? দেখেন, এটা সেনা আইন অনুসারে তাদের কাছে কোনো অভিযোগ বা তারা যদি কোনো ব্যবস্থা নিতে চান, সেনা আইন অনুসারে 1952 সালের বাংলাদেশের যে আর্মি অ্যাক্ট আছে সেই অনুসারে তাদের কিছু প্রসিডিওর আছে। সেই প্রসিডিওর অনুসারে তারা তাদের যে কর্মরত কর্মকর্তা অথবা যারা সৈনিক যারা আছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এখন এই হেফাজতে নেওয়াটা কিন্তু যে কথাটা আমরা পেপারে দেখেছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, এবং তারা একটা সংবাদ সম্মেলন করে একটা ধারণা দিয়েছেন দেশ দেশের মানুষকে। সেটা হলো যে তারা তাদের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে রিপোর্ট করতে বলেছেন এবং তারা হেফাজতে নিয়েছেন, এরকম একটা কথা বলেছেন। এই হেফাজতে নেওয়াকে আপনি গ্রেপ্তার বলতে পারবেন না। তার কারণ হলো সেনা আইন যেটা আছে আমাদের এখন প্রচলিত বাংলাদেশে, সেই সেনা আইন অনুসারে যে কোনো অভিযোগেই সেনাবাহিনী তার কর্মকর্তা সৈনিক যারা আছেন ডিসিপ্লিন ফোর্স হিসাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন, হেফাজতে নিতে পারেন, বিচারের আয়োজন কোর্ট মার্শালের আয়োজন করতে পারেন ইত্যাদি, যেটা তাদের আভ্যন্তরীণ প্রক্রিয়া আইন অনুসারে। সেইটাকে আপনি আমাদের যে আইসিটির যে নির্দেশনা বা আপনার গ্রেপ্তারের আদেশ, সেইটা তামিল হয়েছে এরকম বলা যাবে না। তার কারণ হলো ওইটার প্রক্রিয়াটা আলাদা। যদি আপনার বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, সাধারণ আইন যেটা, সেখানে বা বাংলাদেশের সংবিধান যেটা বলে, যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে 24 ঘন্টার মধ্যে তাকে হয় ম্যাজিস্ট্রেটের সামনে সামনে হাজির করতে হবে, অথবা তার বিরুদ্ধে যেইখানে মামলাটি চলমান আছে সেই আদালতে উপস্থাপন করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এইরকম কিছু দেখিনি। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে এই যে হেফাজতের কথাটা আমরা শুনছি সেটা হয়তো সেনা আইনে বা সেনাবাহিনীর আভ্যন্তরীণ যে পদ্ধতি বা প্রক্রিয়া সেরকম কিছু হয়ে থাকতে পারে। যদি এরকমটা হয়ে থাকে, সেটা আইসিটির যে আপনার ওয়ারেন্ট সেটা তামিল বলে মনে হচ্ছে না, কারণ জি সেটার প্রক্রিয়াটা আলাদা হবে। সেখানে আইন শৃঙ্খলা জি রক্ষাকারী জনাব ইকবাল, বাহিনীকে কাল ইনভলভ হতে তাদের হবে। ট্রাইব্যুনালে হাজির করার দিন রয়েছে, সেই প্রক্রিয়াটা কিভাবে হতে পারে? এটা দুভাবে হতে পারে। বাংলাদেশের আইন অনুসারে বা আইসিটি যে আইন, ক্রাইমস ট্রাইব্যুনালের যে ল আছে সেটা সেই অনুসারে দুভাবে হতে পারে। একটা হচ্ছে তারা যদি আত্মসমর্পণ করে আদালতে, এই ওয়ারেন্টের বেসিসে যদি নিজেরাই এসে আত্মসমর্পণ করেন, সেটা একটা প্রক্রিয়া হতে পারে। আর একটা হচ্ছে যে এই ওয়ারেন্ট তামিল করে আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে গ্রেপ্তার করে আদালতের সামনে উপস্থাপন করে, তাহলে এই দুটো প্রক্রিয়াতে তাদেরকে উপস্থিত করার পরে বাংলাদেশের আইন অনুসারে আদালত সিদ্ধান্ত নেবেন যে তারা জামিন চেতে পারেন, তারা আত্মসমর্পণ করে জামিন চাইতে পারেন, বা পুলিশ তাদেরকে আদালতে উপস্থাপন করলে তারা জামিন চাইতে পারেন। সেক্ষেত্রে আদালত তাদের জামিন কনসিডার করতে পারেন। জামিনের বিধান এই আইনে আছে, সাধারণ আইনেও আছে। আর একই সঙ্গে আদালত আবার জামিন নামঞ্জুর করে তাদেরকে ও আপনার কাস্টডিতেও দিয়ে দিতে পারেন। সেটা আদালতের এখতিয়ার, এবং ওইটা প্রকৃতপক্ষে মামলাগুলোর মেরিট এবং জামিন দেওয়ার যে ডিসক্রিশন আদালতের আছে সেটা বিবেচনা করে আদালত সিদ্ধান্ত নেবেন যে জি তারা আসলে বেল বন্ড দিয়ে বাইরে থাকবেন নাকি আদালতের আদেশ অনুসারে কাস্টডিতে থাকবেন। আরেকটি বিষয় একটু জানতে চাই, সেনানিবাসের বিশেষ জেলে যদি তাদের রাখা হয় তাহলে বিচার প্রক্রিয়া চলবে কিভাবে? সেটাতে কোনো অসুবিধা নেই, কারণ আমাদেরকে আইনটা বুঝতে হবে। সেটা হলো আপনার সরকার চাইলে যে কোনো মানে আপনার স্থানকে যদি সরকার সুবিধাজনক মনে করেন, এটা এর আগেও বাংলাদেশে হয়েছে, সাব জেল ঘোষণা করা আমরা যেটাকে বলি, বা জেল ঘোষণা করা। কোনো একটি জেল মূল জেলখানার অংশ হিসাবে একটা বাড়িকে আপনার জেল হিসাবে ট্রিট করার সুযোগ আইন অনুসারে সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আছে। সেটা তারা করতে পারেন, নিরাপত্তার জন্য করতে পারেন, অন্য যে কোনো কারণেই সেটা তারা করতে পারেন। সেভাবে আমরা দেখেছি যে একটা বাড়িকে তারা সাব জেল হিসাবে ঘোষণা করেছেন। এখন সেটা কি পারপাজে ব্যবহার করা হবে, যতক্ষণ পর্যন্ত সেটা ব্যবহার না করা হচ্ছে সেটা তো আসলে
আহ, বলা যাচ্ছে না। জি, তবে আরেকটি বিষয় যদি একটু জানতে। আমরা ধরে নিই যে ওনাদেরকে মানে এই সাবজেল ওরকম একটা পারপাজে ব্যবহার করা হবে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এটাকে জেলখানা থেকে যেভাবে অ্যাকিউজদেরকে আদালতে হাজির করেন ওই একই পদ্ধতিতে হাজির করবেন, কারণ সেটাই ল বলে। জি, এখন আলটিমেটলি আমাদের অপেক্ষা করতে হবে যে এই ব্যাপারে আদালত কিভাবে সিদ্ধান্ত জি। দেন। আর ট্রাইব্যুনালের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে সেনা আইনেও বিচারের সুযোগ কি রয়েছে? দেখেন, সেনা আইনে যদি বিচার হয় তাহলে তো আপনার ইয়েতে বিচার হবে না, বিশেষ করে যারা সার্ভিং আছেন তাদের বিষয় নিয়ে এই প্রসঙ্গটা উঠছে উঠছে যারা এই মুহূর্তে আহ, আপনার সেনাবাহিনীতে কর্মরত নেই, তারা তো আর সেনা আইনের আওতায় আসছেন না। তো সুতরাং তাদের বিচারটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি বা যেটা বিতর্কের যে জায়গাটা তোলা কথা উঠছে সেটা উঠছে না। শুধু যারা সার্ভিং আছেন তাদেরকে নিয়ে প্রশ্ন উঠছে যে তারা তাদের বিচার সেনা আইনে হবে নাকি আইসিটির আইনে হবে। সেই সিদ্ধান্তটাও আসলে আদালত যখন চার্জ ফ্রেম করবেন বা এই প্রসঙ্গটা যখন আদালতের সামনে উপস্থাপন হবে এবং আর্গুমেন্টটা হবে, তখন আদালত এটা সেটেল করে দিবেন। তবে দুটো আইনে একসঙ্গে বিচার তাদের হতে পারবে না, এটা ডাবল জিওপার্ডি বলে, যে কোনো একটা আইনে তাদের জি, বিচার হতে বুঝতে হবে। পেরেছি। জনাব ডক্টর কাজী জাহিদ ইকবাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।